হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার্স ফাউন্ডেশন। হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি। ভিক্টোরিয়ান পোয়েট্রির একটা পার্ট নিয়ে আলোচনা করব। জিএম হপকিন্সকে নিয়ে আলোচনা করব। জিএম হপকিন্স, জিএম এর পূর্ণ রূপ কি সেটা আগে ফার্স্ট অফ অল জেনে নিই। জিএম মিনস জেরার্ড, আর হপকিন্স এম মিনস ম্যানলি, অর্থাৎ জিএম হপকিন্স এর পূর্ণ রূপ হচ্ছে জেরার্ড ম্যানলি হপকিন্স। তো এবার আমরা জেনে নিই যে লাইফ ডিউরেশন অফ দ্য পোয়েট, কবির যে লাইফ ডিউরেশনটা, বিকজ লাইফ ডিউরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট whenever you will write a short question or broad question. If you are able to mention the life duration of the poet, you will get extra output, extra benefit, and it will increase your marks, okay, in exam. তো তুমি যখন লাইভ ডিউরেশনটা দিবে তখন তোমার নাম্বারটা একটু বেশি আসবে ইনশাআল্লাহ, এটা এক্সপেক্ট করা হয় এবং এটাই হচ্ছে সিস্টেম, রাইট? তো জিএম হপকিন্সের লাইভ ডিউরেশন হচ্ছে 1844 টু 1889, 1844 টু 1889, অর্থাৎ 1844 সাল থেকে 1889 সাল পর্যন্ত। তো জিএম হপকিন্সের যে কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই কবিতাটা হচ্ছে দ্য উইন্ড হোভার। এই কবিতাটি নিয়ে আলোচনা করব। দ্য উইন্ড হোভার এই কবিতাটা আসলে জেনারেল দিক থেকে এটা একটা সনেট। তো হোয়াট ডু ইউ মিন বাই সনেট? সনেট মিনস 14 lines iambic pentameter poem that having two sections, octave and sestet. তাহলে সনেট বলতে কি বুঝি আমরা? যে 14 লাইন বিশিষ্ট আইম্বিক পেন্টামিটার কবিতা এবং দুইটা অংশ থাকবে, অক্টেভ এবং সেস্টেট। ফার্স্ট অংশ থাকবে অক্টেভ আর শেষের অংশে সেস্টেট। অক্টেভের ফাংশনটা কি? অক্টেভের ফাংশনটা হচ্ছে ইন্ট্রোডিউসিং এ সাবজেক্ট, কোনো বিষয়কে পরিচয় করিয়ে দেওয়া। সেস্টেটের ফাংশনটা কি? সেস্টেটের ফাংশন হচ্ছে ডিসিশন, রেজাল্ট প্রোভাইড করা হবে, ঠিক আছে? তো এই কবিতাটা সনেট আকৃতিতে লেখা হয়েছে। অ্যান্ড ওয়ান থিং মোর, আর একটা বিষয় এখানে যেটা, সেটা হচ্ছে এই কবিতাটা আমরা যে বর্ণনাটা পাই, এই বর্ণনাটা অ্যাকচুয়ালি ইউ ক্যান সে ইটস রোমান্টিক ডিসক্রিপশন। একটা রোমান্টিক বর্ণনার মতো একটা বর্ণনা পাওয়া যায়, ঠিক আছে? তো এই রোমান্টিক বর্ণনার মতো বর্ণনা পাওয়া যায়, আর এই কারণে এইটা তো দিস ইজ এ রিলিজিয়াস পোয়েম, এটা একটা রিলিজিয়াস কবিতা। আর রিলিজিয়াস কবিতার না বলে এটাকে আমরা আর একটু মডিফাই করে বলতে পারি, দিস ইজ এ সেমি রোমান্টিক সনেট। দিস ইজ এ সেমি রোমান্টিক সনেট, কারণ যে বর্ণনাটা এসেছে এখানে সেটা রোমান্টিকের আদলে বা রোমান্টিকের আলোকে এসেছে। আচ্ছা, এখানে কবিতাটা লেখা হয়েছিল 1877-এ, অর্থাৎ 1877 সালে কবিতাটা লেখা হয় এবং আফটার দ্য ডেথ অফ জিএম হপকিন্স, তার মৃত্যুর পরে কিন্তু এই কবিতাটাকে প্রকাশ করা হয়। তো এখন আমরা যেটা করব, এই কবিতাটা লাইন বাই লাইন পড়ব এবং তার ট্রান্সলেশন এবং অ্যানালাইসিস করব। সো লেটস গেট স্টার্টেড। তো দ্য উইন্ড ওভার, এটার মানে হচ্ছে বাজ পাখি, বাজ পাখি, শিকারী পাখি, যেটাকে ফ্যালকন বলা হয়, ঠিক আছে? ক্যাস্ট্রয়েলের আরেকটা নাম। তো এখানে ফার্স্ট অফ অল কবি কি বলছে? আই কট দিস মর্নিংস মিনিয়ন। আই কট দিস মর্নিং, এখানে কট মানে ধরা না, এখানে কট মানে হচ্ছে দেখা। আজকে সকালবেলায় আমি দেখলাম মর্নিংস মিনিয়ন। মিনিয়ন শব্দের অর্থটা হচ্ছে ডার্লিং, ফেভারিট, মানে সকালের একটা প্রিয় কোনো কিছুকে দেখলাম। কিংডম অফ ডিলাইটস ডফিন, কিংডম মানে কি? রাজ্য, অফ ডিলাইটস ডফিন। ডফিন শব্দের অর্থ হচ্ছে ফ্রান্স সম্রাটের জ্যেষ্ঠ পুত্রের উপাধিকে ডফিন বলা হয়, ঠিক আছে? তো এই ডিলাইটস ডফিন দ্বারা কবি এই ফ্যালকন বা উইন্ড হোভার যে তার যে অ্যাক্টস বা তার যে কার্যাবলী বা তার যে জগৎ, এই জগৎটাকে ফ্রান্সের জ্যেষ্ঠ পুত্রের সেই আনন্দিত সম্মানিত জগতের সাথে কম্পেয়ার করছে। ড্যাপল ড্রন ফ্যালকন বলছে ছোট্ট ক্ষুদ্রাকার রঙের একটা কি দেখলাম? উষালগ্নে একটা ফ্যালকন দেখলাম, একটা বাজ পাখি দেখলো সে। কবি জিএম হপকিন্স এটা বলছে। দ্যাট মিনস এখানে আর্লি ইন দ্য মর্নিং, একবারে খুব সকালবেলা। প্রত্যুষ বলতে আমরা যেটা বুঝি। ইন হিজ রাইডিং অফ দ্য রোলিং লেভেল আন্ডারনিথ হিম স্টাডি ইয়ার। তো এবার তার কার্যকলাপ বর্ণনা করছে, সে উঠছে। ইন হিজ রাইডিং, রাইড মানে ঘোড়ায় চড়া মূলত, কিন্তু এখানে রাইডিং বলতে উড্ডয়নকে বোঝাচ্ছে। বাজ পাখির যে উড্ডয়ন, সে উড্ডয়নকে বোঝাচ্ছে। অফ দ্য রোলিং লেভেল, আর যখন সে রোল মানে কি? রোল মানে হচ্ছে ঘোরাঘুরি করা। তো রোলিং লেভেল বলতে কি? সে তো ঘোরাঘুরি করছে, সে তো শিকারই খুঁজছে। আন্ডারনিথ হিম, তার নিচে স্টিডি ইয়ার, স্থির বাতাস আছে। ক্যান ইউ ইমাজিন? ইটস অ্যান ইমেজ, ওকে? কল্পনা করতে হবে যে একটা বাজ পাখি উঠছে
এই বাজ পাখি যে উঠছে এবং তার যে কন্ট্রোলিং পাওয়ারটা, সেই পাওয়ারটা যে কত চমৎকার সেটার দিকে কবি দৃষ্টি দিতে বলছে। কে তাকে এই পাওয়ার দিল? এটা হচ্ছে সৃষ্টির গ্লোরিফিকেশন, ঈশ্বরের যে গ্লোরিফিকেশন, গ্লোরিফাই করা হচ্ছে, স্রষ্টার গ্লোরিফিকেশন বর্ণনা করা হচ্ছে। অ্যান্ড স্ট্রাইডিং হাই, তারপরে কি বলছে যে অ্যান্ড স্ট্রাইডিং হাই দেয়ার, স্ট্রাইডিং হাই দেয়ার বলতে আরো উপরে উঠছে, সে আরো উপরে উঠছে। তো বাজ পাখির যে ট্রেট বা যে ফিচার, যে খাসিয়ত, সেটা হচ্ছে বাজ পাখি উপরে যত উপরেই থাকুক, তিন কিলোমিটার বা 3 মাইল উপর থেকে সে তার শিকারকে দেখতে পায়। তার যে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, সেটার কথা এখানে বলা হচ্ছে, সেখানে উঠছে। হাউ হি র্যাং আপন দ্য রেন অফ এ উইম্পলিং উইন্ড, তো বলছে হাউ হি রং, RUNG, এই রাং শব্দের অর্থ হচ্ছে মই বা সিঁড়ির ধাপ বা মইয়ের ধাপ, কিন্তু এখানে এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সে কিভাবে সে নিচ থেকে উপরে উঠছে, কত চমৎকার ভাবে। আপন দ্য রেন বলতে তার উড়ার সময় কতটা কন্ট্রোলিং পাওয়ার আছে। রেন শব্দের অর্থ হচ্ছে লাগাম বা কন্ট্রোল। সে যে উঠছে নিচ থেকে উপরে উড়ে যাচ্ছে, তার এই উড়াটা কতটা কন্ট্রোলিং সম্পন্ন, কতটা চমৎকার। হাউ বিউটিফুল ইট ইজ, মানে সেটা খুবই একটা চমৎকার। আর অফ এ উইম্পলিং শব্দের অর্থ হচ্ছে যে সন্ন্যাসীদের ঘুমটা বিশেষ। তো তার উইংটাকে, বাজ পাখির উইংটাকে চমৎকার বলছে, কারণ সন্ন্যাসীরা যে ঘুমটা পড়ে থাকে বা যেটাকে আমরা বলে থাকি স্কার্ফ পরে থাকে, সেটা খুব চমৎকার। কারণ জেসুইট প্রিস্ট, তিনি হচ্ছেন জিএম হপকিন্স হচ্ছে জেসুইট প্রিস্ট, আর একজন প্রিস্টের কাছে এই পোশাক আশাকগুলো অবশ্যই ভালো লাগবে, যার যেমন মন মানসিকতা বা যার যেমন স্বভাব। ঠিক আছে, এটা তো হচ্ছে ইন হিজ এক্সট্রেসি, এখানে নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করা হয়েছে যে ইন হিজ এক্সট্রেসি। আর সে যে যখন উঠছে না, সে উঠছে তখন তার আনন্দের সাথে উঠছে, সে কিন্তু ব্যথিত না, সে শিকারের সন্ধানে আছে এবং সে আনন্দের সাথে উঠছে। দেন অফ ফোর্থ অন সুইং, দেন অফ, তারপরে কি করছে? অফ করে দিচ্ছে, উড়াটা কি থামিয়ে দিল। অ্যান্ড অফ ফোর্থ অন সুইং, অ্যান্ড অফ ফোর্থ অর সুইং বলতে কি যে থামিয়ে দিয়ে কি সামনের দিকে এরকম সুইং করছে, মানে করে সুইং করছে। আর যখন করে সুইং করছে না, তখন এই বাজ পাখি তার মানে পাখাটা কিন্তু ঝাপটাচ্ছে না, এভাবে করে সুইং করছে। এই যে চমৎকার দৃশ্য, প্রথমে তো মনে হচ্ছে নিচ থেকে উপরে সিঁড়ি বেয়ে সুন্দরভাবে এরকম ভাবে উপরে উঠছে। এরপরে কি বলছে যে বাজ পাখিটা উড়া বন্ধ করে দিচ্ছে বা এক জায়গায় স্থির হচ্ছে, এবং স্থির হয়ে কি করছে? সুইং করছে, এরকম ভাবে সুইং করছে, সামনের দিকে কি করছে? সুইং করছে, রাইট? আর এটাকে একটা সিমিলি কম্প্যারিজনের মাধ্যমে কবি উল্লেখ করেছেন, বলছে কি অ্যাজ এ স্কেট সিল সুইপস স্মুথ অন এ বাউ ব্যান্ড। এই যে স্কেট শব্দের দুইটা অর্থ আছে, এই শব্দটার দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে সামুদ্রিক মাছ বিশেষ, আর একটা অর্থ হচ্ছে যে আইসের উপরে যে স্কেট করা হয়, অর্থাৎ স্লট দিয়ে যে খেলা হয়, ও মানে উপর থেকে নিচ দিকে ঢালুতে নেমে আসা হয়, সেই স্কেটটাকে, অর্থাৎ বাজ পাখিটা সামনের দিকে ভাবে করে সুইং করছে, এইভাবে স্কেটকে বর্ণনা করা হচ্ছে চমৎকার ভাবে সামনের দিকে হেলে। দ্য হার্ল অ্যান্ড গ্লাইডিং, তো বলছে দ্য হার্ল বলতে কি সজোরে, অ্যান্ড গ্লাইডিং বলতে বাতাসের তীব্র বেগ, রিভল্ট নিয়ন্ত্রিত হচ্ছে। সে যখন নিচের দিকে এভাবে সুইং করছে, সামনের দিকে অফোর্থ হয়ে সুইং করছে, তখন সজোরে সুইং করছে এবং বাতাসের যে বেগটা, সেই বেগটাকে সে চমৎকার ভাবে নিয়ন্ত্রণ করছে, রিভল্ট কন্ট্রোল করছে। দ্য বিগ উইন্ড, এই যে বিশাল যে বাতাস, সেটাকে সে কন্ট্রোল করছে। সো হু হ্যাজ গিভেন দিস পাওয়ার টু এ উইন্ড হপার অর ফ্যালকন, একজন ফ্যালকনকে কে এই শক্তি দিয়েছে, কে এই ক্ষমতা দিয়েছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ দ্য পোয়েট। সো গ্লোরিফিকেশন টু দ্য ক্রিয়েটর, গ্লোরিফিকেশন টু দ্য গড, এখানে ঈশ্বরের প্রশংসাটা করা হচ্ছে, রাইট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ বিন টোল্ড ইন দ্য পোয়েম? এটাই বলা হয়েছে কিন্তু এই কবিতায়। এরপরে কি বলছে? মাই হার্ট ইন হাইডিং স্টার্ড ফর এ বার্ড, মাই হার্ট ইন হাইডিং স্টার্ড, তো তার হৃদয়ের ভিতরে গোপনে কি আন্দোলিত হচ্ছে। এটার একটা সিম্বলিক মিনিং আছে। আন্দোলিত কেন হচ্ছে দেখো, কারণ হচ্ছে কবি এখানে মনে করছে যে সে তো পাপী, সে জানে সে পাপ করেছে, আর পাপের কারণে সে ভয় করছে। পাখিকে দেখে সে আকাঙ্ক্ষিত না, এই পাখিটাকে দেখে তার ভয় লাগছে যে এক ঈশ্বর যদি এত ক্ষমতার অধিকারী হয়, এত চমৎপ্রদ একটা ক্ষমতার অধিকারী হয়, যিনি একটা ছোট্ট বাজ পাখিকে এত ক্ষমতা দিয়েছেন, এত সৃষ্টি নৈপুণ্য দিয়েছেন, সেই ঈশ্বর কি আমার পাপটাকে কি ধরতে পারবে না? সেই ঈশ্বর কিন্তু আমার পাপটাকেও সে আইডেন্টিফাই করতে পারবে, আর আমাকে কি, মানে এটা একটা ফিলিংসের বিষয়, ঠিক আছে? সে অনুতপ্ত হচ্ছে এবং ঈশ্বরের গুণকীর্তন গাচ্ছে।
কারণ ঈশ্বরের গুণকীর্তন যখন গাওয়া হয় তখন মাপ চাওয়া হয়ে থাকে, এই সেন্সগুলো। এবং মানুষকে এটা বোঝাচ্ছে, লুক এট নেচার, প্রকৃতির দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পাবে যে গ্লোরিফিকেশন অফ ক্রিয়েটর, গ্লোরিফিকেশন অফ দ্য গড, ঈশ্বরের যে সৃষ্টি নৈপুণ্য, সে গৌরবান্বিত যে সৃষ্টি, সেটা তুমি দেখতে পাবে। ওকে, তারপরে বলছি কি, দ্য অ্যাচিভ অফ দ্য মাস্টারি অফ দ্য থিং, কি অর্জন, দ্য অ্যাচিভ অফ, কি অর্জন, অফ দ্য মাস্টারি অফ দ্য থিং, কি যে একটা মাস্টারি, কি যে প্রভুত্ব খাটাচ্ছে একটা ফ্যালকন, একটা ছোট্ট পাখি, একটা বাতাসের মধ্যে এতটা নিজেকে নিয়ন্ত্রণ ক্ষমতা রাখতে পেরেছে, এই ক্ষমতাটা আসলে তাকে কে দিয়েছে, এটা একটা প্রশ্ন। আর এই প্রশ্নটা যখন আসে তখনই কিন্তু ঈশ্বরের গ্লোরিফিকেশন অফ দ্য ক্রিয়েটর এই বিষয়টা চলে আসে। ওকে, নেক্সট, ব্রুট বিউটি অ্যান্ড ভ্যালোর অ্যান্ড অ্যাক্ট, ও ইয়ার প্রাইড প্লিউম হিয়ার বাকল। এখানে বলছে ব্রুট বিউটি, ব্রুট বিউটি, ব্রুট মানে নিষ্ঠুর আর বিউটি মানে সৌন্দর্য, অক্সিমোরনের ব্যবহার করা হয়েছে। অক্সিমোরন কি, পাশাপাশি বিপরীত ধর্মী দুইটা শব্দ ব্যবহার করলে সেটাকে অক্সিমোরন বলা হয়ে থাকে। সো এই অপোজিট ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে সৌন্দর্যটাকে কি করা হয়েছে, আরো ঘনীভূত করা হয়েছে, আরো চমকপ্রদ করা হয়েছে, মানে কতটা সুন্দর। অ্যান্ড ভ্যালোর অ্যান্ড অ্যাক্ট, ভ্যালোর শব্দের অর্থ কি, বীরত্ব সম্পন্ন, নায়ক, অ্যান্ড অ্যাক্ট কি সুন্দর, মানে নায়কের মতো, এবং কি সুন্দর কাজ। ও ইয়ার প্রাইড প্লিউম, বলছে যে এটা তো একটা মানে বাতাসের রাজ্যের গর্ব, এই কাজটা বাতাসের রাজ্যের একটা গর্ব, বাতাসের রাজ্যের একটা মানে কি বলবে এখানে তুমি, নিদর্শন, গর্বের যে নিদর্শন। তাই এটাকে বলছে কি যে প্রাইড প্লুম, প্লুম শব্দের অর্থ হচ্ছে সম্মানসূচক, আর প্রাইড বলতে তো বোঝোই গৌরবান্বিত, ঠিক আছে। হেয়ার, এখানে কি বলছে, হেয়ার বাকল, বাকল শব্দের অর্থ হচ্ছে সেটা হচ্ছে ব্যাটলের জন্য প্রস্তুত, বা এখানে যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু এখানে পাখির ওই কার্যবলীকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ পাখির যে কার্যবলী, সেই কার্যবলীটা হচ্ছে সম্মানসূচক, সেই কার্যবলীটা হচ্ছে গর্বের। Now coming to the next point, and the fire that breaks from thee then a billion times told lovelier, more dangerous, oh my chevalier। বলছে কি যে and the fire that breaks from thee, সকালে উষালগ্নে আসলে সূর্যটা কি থাকে, লাল রঙের থাকে, চকচকে থাকে, চমৎকার থাকে। এই উষালগ্নে সূর্যের কথা বলছে, যে তুমি যখন উঠছো আর সূর্যের যে চমকপ্রদ সেই উজ্জ্বল আলো আমি দেখতে পাচ্ছি, এই আলোটা কি, এ বিলিয়ন টাইমস told lovelier, মানে বিলিয়ন বিলিয়ন সময় বললেও এটা ফুরাবে না, এখানে বিলিয়ন বিলিয়ন টাইমস told মানে বিলিয়ন বিলিয়ন বলতে হবে lovelier, এই সৌন্দর্যটাকে বর্ণনা করার জন্য, রাইট। তারপরে কি বলছে, more dangerous, oh my chevalier, বলছে এটা কি ভয়ঙ্কর, এই সৌন্দর্যটা কি ভয়ঙ্কর সৌন্দর্য, এই টার্মটাকে অক্সিমোরন হিসেবে ব্যবহার করা হয়েছে। আসলে এখানে ভয়ঙ্কর বলতে যেটা কবি বুঝাচ্ছেন সেটা হচ্ছে কি চমৎকার সৌন্দর্য, আর যে বার্ডটাকে দেখছে এটাকে সে আখ্যা দিচ্ছে যে ও মাই চ্যাভেলিয়ার। চ্যাভেলিয়ার মানে কি, চ্যাভেলিয়ার মানে হচ্ছে অশ্বরোহী সৈনিক, নায়ক। তাহলে এই ফ্যালকনটাকে কবি কি বলছে, চ্যাভেলিয়ার বলছে, নায়ক বলছে। ওকে, তারপর কি বলছে, no wonder of it, no wonder of it, sheer cloud makes Plodon Silion shine, and blue black embers, oh my dear, fall gold themselves and gash gold vermilion. So here is the decision, বলছে no wonder of it, তুমি এখানে বিস্ময়ের কিছু নেই, এর মধ্যে বিস্ময়ের কিছু নেই। sheer cloud, এখানে দেখো অ্যাকসেন্ট মার্ক ব্যবহার করা হয়েছে, স্ট্রেস মার্ক ব্যবহার করা হয়েছে, এবং জেম হপকিন্স বলেছে যে রিডাররা যখন এই কবিতাটা পড়বে তখন যেন এখানে লাউডলি পড়ে sheer cloud, এরকম sheer cloud, sheer cloud। আর sheer cloud বলতে আসলে কি বোঝানো হচ্ছে, যে এখানে প্রাকৃতিক নিদর্শন বর্ণনা করা হচ্ছে, যে সে বিষয়টা হচ্ছে এটা, যে তুমি যদি কোনো জমিকে কর্ষণ করো, চাষ দাও, তাহলে সেটা কি হবে, সেটা সেই জিনিসটাকে এখানে বলা হচ্ছে মেক্স প্লগ ডাউন সিলিয়ন শাইন। আর এই জমিটা তখন কিসে পরিণত হবে, একটা উর্বর ভূমিতে পরিণত হবে। এখানে আসলে জমির বিষয়টা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এখানে ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলি যে আমাদের হৃদয়টা তো হচ্ছে ভাঙা শুকনো হৃদয়, এই ভাঙা শুকনো হৃদয়টাকে আমরা যদি ঈশ্বরের দিকে মনোনীত করে দিই, ঈশ্বরের দিকে ধাবিত করে দিই, তাহলে আমাদের হৃদয়টা কি হবে, চমকপ্রদ হবে, সুন্দর হবে, ঈশ্বরের সৃষ্টি লীলাগুলো দেখতে পাবে। অ্যান্ড ব্লু ব্লিক এম্বার্স, অ্যান্ড ব্লু ব্লিক এম্বার্স, ব্লিক মানে ক্ষীণ, ব্লু মানে নীল, এম্বার্স মানে কাঠ। তাহলে ব্লু ব্লিক এম্বার্স, ও মাই ডিয়ার, তুমি হচ্ছে আমার প্রিয় বস্তু,
fall gall themselves and gas gold per million। আর এইভাবেই তুমি যদি প্রকৃতির দিকে তাকাও আর প্রকৃতিকে যদি নিদর্শন হিসাবে নাও তাহলে দেখতে পাবে যে এভরিওয়্যার ইন দ্য নেচার দেয়ার ইজ ফার্টিলিটি, সেখানে ফার্টিলিটি আছে, সেখানে চমকপ্রদতা আছে। সো এই কবিতায় কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে ঈশ্বরের সেই গৌরব, ঈশ্বরের গ্লোরিফিকেশন, সেটাকে তিনি উপস্থাপন করেছেন একটা ফ্যালকন বা একটা বাজ পাখির মাধ্যমে, যেন মানুষরা ঈশ্বরের সৃষ্টির দিকে তাকায়, ঈশ্বরের যে সৃষ্টি নৈপুণ্যতা আছে সেই সৃষ্টি নৈপুণ্যতাটা যেন উপলব্ধি করে এবং মানুষরা যেন তার হৃদয়টাকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করে দেয় এবং তার হৃদয়কে যেন সেখানে চর্চা করে থাকে। এই কথাটাই কবিতার মাধ্যমে দেখানো হয়েছে। তো লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকের লেকচারটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, ভালোভাবে পরীক্ষা দিবে। টিল দেন, আল্লাহ হাফেজ।